ক্লিংকার তৈরিতে উপযোগী হয় অসাধু চক্রের কবলে ভোলাগঞ্জের সাদা পাথর, বলছেন ভূতত্ত্ববিদরা। পর্যটন মূল্য কাজে লাগিয়ে অনেক বেশি অর্থ রাজস্ব আয় সম্ভব। চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু হচ্ছে আজ। পতেঙ্গায় পদ্মা ওয়েল কোম্পানির ডেসপাস টার্মিনালে কার্যক্রম উদ্বোধন করবেন জ্বালানি উপদেষ্টা। হিলি স্থলবন্দর দিয়ে বাড়ছে ভারতে পণ্য রফতানি। এক মাসে আয় প্রায় ৮ কোটি টাকা। রফতানি আরও বাড়াতে অবকাঠামো উন্নয়নের তাগিদ ব্যবসায়ীদের। প্লাস্টিক পলিথিন ব্যবহারে শীর্ষ 10-এ বাংলাদেশ। রাজধানীর প্রায় ৮০% ড্রেনে আবদ্ধ। নাগরিকদের বদ অভ্যাস দূর করার পরামর্শ পরিবেশ উপদেষ্টার। এবং কুয়েত প্রবাসীদের জন্য সুখবর দিল দেশটির সরকার। বৈধ ইকামাধারীরা নিতে পারবেন পরিবারের সদস্যকেও, লাগবে না নির্দিষ্ট বেতন কাঠামো বা সনদ। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। সিলেটের ভোলাগঞ্জের পাথর ক্লিংকার তৈরির উপযোগী হওয়ায় পাথর খেকো হয়ে উঠেছে অসাধু একটি চক্র, এমনটাই মনে করছেন ভূতত্ত্ববিদরা। নির্মাণ প্রকৌশলীদের দাবি, বর্তমানে দেশে ক্লিংকার তৈরি হয় না, তাই পাথর না তুলে বরং এর পর্যটন মূল্যকে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। MS আরিফিনের রিপোর্ট। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর হারিয়ে যাওয়ার পর সরগরম পুরো দেশ। পর্যটন শিল্পে ভিন্ন মাত্রা যোগ করা এই পাথর আবার স্বস্থানে ফেরাতে চলছে অভিযান, বিশাল কর্মযজ্ঞ। হঠাৎ কেন চুরি হলো এই পাথর? এর বাণিজ্যিক ব্যবহারই বাকি। বিজ্ঞান বলছে লাইমস্টোন বা চুনা পাথরকে উচ্চ তাপে পুড়িয়ে পাওয়া যায় সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল ক্লিংকার। দেশের একমাত্র ভূগর্ভস্থ কঠিন শিলার খনি দিনাজপুরের মধ্যপাড়া থেকে উত্তোলিত পাথর অবকাঠামো নির্মাণে ব্যবহার হলেও তা ক্লিংকার তৈরির উপযোগী নয়। এখন পর্যন্ত দেশে দরকারি ক্লিংকারের শতভাগ চাহিদা মেটে আমদানিতে। আমাদের দেশে লাইমস্টোন আসলে রিজার্ভ নাই বললেই চলে। যেটা ভোলাগঞ্জে পাচ্ছি, দিস ইজ নট আওয়ার লাইমস্টোন, ইটস জাস্ট রিভার দিয়ে ক্যারিং করে আসা মিলিয়ন্স অফ ইয়ার্স ধরে এখানে এসে জমা হচ্ছে, যেটা আসলে আমাদের চাহিদার তুলনায় অনেক অপ্রতুল। ক্লিংকার যেটা উৎপাদন হয় সেটা অ্যাকচুয়ালি লাল পাথর, যেটা আমরা ইম্পোর্ট করি ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চায়না এইসব দেশ থেকে। ভূতত্ত্ববিদদের ধারণা, সিমেন্ট তৈরিতে দরকারি লাইমস্টোন বা সাদা পাথর ব্যবহারের হাতছানিতেই অসাধু চক্রের কবলে পড়েছে ভোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। লাইমস্টোনের কালার সাদা ছাড়াও অন্য কালারও হতে পারে, কিন্তু লাইমস্টোনের গুরুত্বটা হলো লাইমস্টোন সোর্স অফ সিমেন্ট, এটা একটা মেজর ইম্পর্টেন্ট এটার। আর একটা হলো লাইমস্টোনের আপনার ইন্ডাস্ট্রিয়াল কিছু অ্যাপ্লিকেশন আছে। সারফেসেরগুলো হয়তো সবাই নিয়ে গেছে, সাবসারফেসে কিন্তু এখন আছে। এদিকে নির্মাণ প্রকৌশলীরা বলছেন দেশে কোনো ক্লিংকার তৈরি হয় না, তাই ভোলাগঞ্জের সাদা পাথরের নেই বিশেষ বাণিজ্যিক ব্যবহার। এর বিক্রয় মূল্যের চেয়ে যুগের পর যুগ এর পর্যটন মূল্যকে কাজে লাগিয়ে আয় করা সম্ভব অনেক বেশি অর্থ রাজস্ব। ভোলাগঞ্জের পাথরটা খুব সুন্দর একটা জায়গা, ওটা খুব পর্যটন শিল্পর খাতেই বেশি ভালো। কখনো পাথর উত্তোলনের দরকার হলে তা যেন বৈজ্ঞানিক উপায়ে করা হয়, সেই তাগিদও বিশেষজ্ঞদের। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে রাজশাহীতে অভিযানের খবর। অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জামের খোঁজে রাজশাহীতে সাবেক সিটি মেয়র লিটনের চাচাতো ভাইয়ের বাড়ি ও কোচিং সেন্টার ঘিরে রেখেছে যৌথ বাহিনী। সেখানে আছেন সহকর্মী আলতাফ হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহী নগরীর কাদিরগঞ্জের একটি বাড়ি, মূলত আমরা যেটা জানতে পেরেছি যে কাদিরগঞ্জে মূলত রাত থেকে আসলে এই বাড়িটি সেনাবাহিনী ঘিরে রেখেছিল এবং আমরা সকাল গড়ার সাথে সাথে এই খবরটি টাওয়ার পাই এবং সকলে জানাজানি হয় যে আসলে সাবেক মেয়র রাজশাহী সিটি কর্পোরেশনের খায়রুজ্জামান লিটন, তার আসলে চাচাতো ভাই যে অনিন্দ, তার একটি কোচিং সেন্টার, একটি প্রতিষ্ঠান, সেখানে মূলত আসলে এই অভিযানটি চলছে। এবং একই সঙ্গে কিছুক্ষণ আগে আমরা যেটি সেনাবাহিনী সূত্রে জানতে পেরেছি, এখান থেকে বেশ কিছু বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং সেনাবাহিনী সূত্র বলছে যে এই প্রতিষ্ঠানটির নাম মূলত ডক্টরস ইংলিশ নামের একটি প্রতিষ্ঠান এবং সেখানে অভিযান চালিয়ে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার এবং কর্টিজ এয়ারগান সহ এবং বক্স, ম্যাগনেট, দেশীয় অস্ত্র সহ বেশ কিছু আসলে সরঞ্জাম উদ্ধার করেছে এবং সেখানে আরও কিছু সরঞ্জাম উদ্ধার করার কথা বলা হচ্ছে। সেনাবাহিনী থেকে বলা হচ্ছে যে সিম কার্ড এবং 10টি সিম কার্ড, তারপরে একটি
একটি বাইনোকুলার বিস্ফোরক তৈরির সরঞ্জামের আরও বেশ কিছু উপাদান সেখানে আসলে পাওয়া গেছে বলে সেনাবাহিনী থেকে কিন্তু জানানো হয়েছে সেনাবাহিনীর সূত্রে। এবং যেটি স্থানীয়রা যেটি বলছেন যে আসলে এই এলাকাটি মূলত খায়রুজ্জামান লিটন এবং তার আত্মীয়স্বজন, তার পরিবারবর্গের বাড়িঘর এই মূলত এই আশপাশে, এবং এইখানে মূলত তারা থাকবে, এটি স্বাভাবিক। কিন্তু সরঞ্জাম উদ্ধার বা এই যে বিস্ফোরক দ্রব্য যে উদ্ধার করা হয়েছে সেই বিষয়টা নিয়ে আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এবং এই অভিযানটা আসলে কখন পর্যন্ত চলবে, কতক্ষণ নাগাদ চলবে সেটিও এখন পর্যন্ত আমরা জানি না। তবে এই মুহূর্তে যেটি দেখছি যে এই অভিযানকে কেন্দ্র করে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে তার আশপাশের পরিবেশ, এবং স্থানীয় যারা আছেন তারা এক ধরনের উৎকণ্ঠার মধ্যে আছেন। এবং তারা বলছেন যে এইখানে মূলত সাবেক আওয়ামী লীগের নেতারা এবং খায়রুজ্জামান লিটন সহ তার পরিবারবর্গে অনেকেই এলাকায় বাস করেন, এবং এখানে তারা স্থানীয় আসলে পৈতৃক সুবাদে পৈতৃক বসতভিটা আসলে মূলত এই এলাকায়, এবং সেখানে তারা অনেকে ছিলেন। এবং তার মধ্যে অনিন্দ্য, যিনি খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই, তিনি আসলে সেনাবাহিনীর হাতে ধরা পড়েছে কিনা বা আটক হয়েছে কিনা সেটি আসলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে এই বিষয়টি খবর পাওয়া গেছে বিভিন্ন সূত্রে যে আসলে তাকে আটক করা হয়েছে, এবং সেনাবাহিনী থেকে বলা হয়েছে যে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে যে আসলে কি কি সেখান থেকে উদ্ধার করা হলো, এবং পরবর্তীতে তারা আসলে কি ধরনের পদক্ষেপ নেবে সেটিও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। রাজশাহী থেকে সেনাবাহিনীর অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আলতাফ হোসেন। এর আগে সংবাদের শুরুতে আমরা ভোলাগঞ্জের পাথর লুট নিয়ে প্রতিবেদন দেখছিলাম। এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ বদরুজ্জোজা মিয়া। স্যার, এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, এখানে দুই ধরনের মতামত এসেছে। ভোলাগঞ্জের যে সাদা পাথর, সেই সাদা পাথর কিনা ক্লিংকার তৈরির জন্য উপযোগী, এই অজুহাতে একটি চক্র পাথর খেকো হয়ে উঠল। এবং পরবর্তীতে ভূতত্ত্ববিদ কিংবা আমাদের প্রকৌশলী যারা আছেন তারা জানালেন যে দেশে এখন ক্লিংকার তৈরি হয় না, কাজে এই সাদা পাথর থেকে ক্লিংকার প্রস্তুত করার প্রক্রিয়া থেকে সরে এসে এর পর্যটন গুরুত্বতেই আমাদের মনোযোগ দেওয়া উচিত, এতেই বেশি অর্থ রাজস্ব আয় হওয়া সম্ভব। তো সব কিছু মিলে আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হলো, হঠাৎ করেই কেন এই সাদা পাথর থেকে ক্লিংকার প্রস্তুতির যে বিষয়টি, এটিতে কেন মানুষ মরিয়া হয়ে উঠলো, বা কেনই বা হঠাৎ করেই মনোযোগটি এদিকে চলে গেল? ভূতাত্ত্বিকভাবে ভোলাগঞ্জের এই পাথরটা রিসেন্ট ডিপোজিট। এটা মূলত ধলাই রিভার দিয়ে মেঘালয় থেকে চলে আসা মিলিয়ন ইয়ার্সের রিসেন্ট ডিপোজিট। সো এখানে যে পাথরগুলো আছে মূলত লাইমস্টোন। এই লাইমস্টোন আপনারা জানেন যে লাইমস্টোনের ইউজ দুই ধরনের ইউজ হয়। কনস্ট্রাকশন পারপাস ইউজ হয়, বিল্ডিং, রেলওয়ে, রোডস, কালভার্ট, এগুলো ইউজ করা হয়। আবার একটা মেজর ইউজ লাইমস্টোনে সিমেন্ট তৈরিতে, যার কারণে যেহেতু এটার অর্থনৈতিক ভ্যালু এবং লোকাল ডিম্যান্ড আছে এবং সারফেসে এক্সপোজড অবস্থায় আছে, এবং বর্তমান আইন শৃঙ্খলার অবনতির কারণে হয়তো লোকাল পিপলরা এখান থেকে এই পাথরটা নিয়ে গেছে ইলিগালি ওয়ারিং অপারেশন, যেটাকে আমরা বলি ইলিগাল মাইনিং অপারেশন। এটা আসলে এর ফলে প্রাকৃতিক পরিবেশ যেমন নষ্ট হবে, তেমনি এর পরবর্তীতে এই পাথরগুলো সাধারণত মনসুন টাইমে বৃষ্টিপাতের যে পানিটা ধলাই রিভার দিয়ে আসে সেখান থেকে আসে। তো এরপরে এই পাথরগুলো এই ধলাই রিভারের ওয়াটার ফ্লোর যে ফোর্সটা, এটা কিন্তু ধরে রাখতো, যার কারণে সারাউন্ডিং ল্যান্ড নষ্ট হইতো না। এখন কিন্তু পাথরগুলো না থাকার কারণে এই যে পানির ফোর্স, এর কারণে কিন্তু আশেপাশের ল্যান্ড ইরোশন হবে আর কি। ল্যান্ড ইরোশনের বিষয়টি যেহেতু আসলো, এই জায়গায় একটু আমি প্রশ্ন করে রাখতে চাই। আবার কিন্তু ভোলাগঞ্জে সেই সাদা পাথর ফেরত দেওয়ার একটি প্রক্রিয়া শুরু হয়েছে, যদিও সেটি খুবই নগণ্য, যেমন হারে এটি লুটপাট হয়েছিল তার তুলনায় খুবই নগণ্য, তবুও কিছু তো হচ্ছে। এই যে ফেরত দেওয়ার যে প্রক্রিয়াটি বা ফেরত দেওয়ার পরে পূর্বের অবস্থায় ফিরে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে, তো সেই ক্ষেত্রে আসলেই কি যেটুকু পরিবেশগত বিপর্যয়ের কথা আমরা শঙ্কা করছি তা আসলে কতটুকু আমরা রোধ করতে পারবো, এবং প্রাকৃতিকভাবেও পাথর পুনরায় এসে সেই আগের জায়গায় কি ফিরে যেতে কত সময় লাগতে পারে? পাথর আসলে এই পাথরটা আসতে কিন্তু অনেক সময় লেগেছে। আমরা জিওলজিক টার্মের রিসেন্ট বলি, এটারও কিন্তু টার্ম হলো মিলিয়নস অফ ইয়ার্স। এটা নয় যে 1 বছর 10 বছর এই পাথর যেগুলো আমরা এখান থেকে উইথড্র করে নিলাম সেগুলো রিকভার হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়, হয়তো সময় লাগবে। আবার আগে যে রেটে পাথর আসতো এখন সেই রেটে আসে না, বিভিন্ন কারণ থাকতে পারে। ইন্ডিয়ার পাথর আমাদের দেশে আসছে রিভার দিয়ে,
স্বাভাবিকভাবেই ইন্ডিয়ান যারা লোকজন বা তারা তো চাইবে না যে তাদের পাথর আমাদের দেশে আসুক, তারা হয়তো এই ধরনের মূল্যবান পাথর আটকানোর জন্য বিভিন্ন স্টেপও নিতে পারে। যে কারণেই হোক, আমাদের যে সম্পদটা ছিল, সম্পদটা সায়েন্টিফিক ওয়েতে যদি আমরা এখান থেকে এক্সট্রাক্ট করতে পারতাম, তাহলে লোকাল ডিমান্ডও ফিল আপ হইতো, প্লাস প্রাকৃতিক যে সৌন্দর্য এটাও থাকতো। আমাদের ট্যুরিজম একটা বিশাল এখানে সায়েন্টিফিক ওয়েতে উত্তোলনের যে বিষয়টি আসলো, এটি কি ওই লাইমস্টোন বা ক্লিংকার তৈরিতেই কাজে লাগানোর জন্য? এটা দুইটা কারণে। একটা লাইমস্টোনে ক্লিংকার তৈরিতে ইউজ করা হয়, আবার আর একটা কনস্ট্রাকশন পারপাসে, ইভেন বিল্ডিং কনস্ট্রাকশন, রাস্তাঘাট কনস্ট্রাকশন, আবার অনেক অর্নামেন্টাল হিসেবেও লাইমস্টোনের একটা ইউজ আছে আর কি। আচ্ছা, তো এই জায়গায় এই যে লাইমস্টোনের যে এখন ঘাটতিটি তৈরি হচ্ছে সাদা পাথর উত্তোলনের ফলে বা লুটপাটের ফলে, এই ঘাটতির ফলে আপনি যে পরিবেশগত বিপর্যয়ের কথা বললেন, পরবর্তীতে সেটি আবার আগের অবস্থায় ফিরে যাওয়া নিয়ে যে শঙ্কাটি তৈরি হয়েছে, যদি কোনোভাবে সম্ভাবনাটি তৈরি হয় যে আগের যত পাথর লুটপাট হয়েছে, এবং আমরা দেখেছি লুটপাট হওয়া পাথরগুলো কিন্তু বেশিরভাগই যে উদ্ধার হয়েছে ক্রাশড অবস্থায় উদ্ধার হয়েছে, তারপরেও যে আগের অবস্থায় ফিরে যাওয়ার যে শঙ্কাটি, যে আগের অবস্থায় আমরা ফিরে পাবো না, আমাদের পদক্ষেপ কি হওয়া উচিত আগের অবস্থায় ফিরে যেতে? অ্যাকচুয়ালি আমাদের একটু সায়েন্টিফিক স্টাডি করা দরকার। ওই জায়গায় আমাদের হয়তো সারফেস থেকে তারা নিয়ে গেছে, সারফেসের নিচে মানে রিভার বেড কত দূর পর্যন্ত, কত ডেপথ পর্যন্ত আছে সেটা এস্টিমেট করা দরকার। কি পাথর, এখনও হয়তো পাথর আছে, আমরা হয়তো জানি না আসলে এক্স্যাক্টলি হাউ মাস পাথর ওখানে ছিল, তো সেইটা আগে এস্টিমেট করা দরকার। তারপরে যেটুকু নিয়ে গেছে এমন কিছু করার নাই, সেটাকে প্রোটেকশন মেজার হিসেবে যে পাথরগুলো আমরা উদ্ধার করতেছি সেগুলো দিয়ে সায়েন্টিফিক ওয়েতেই আমাদের আসলে এখানে প্লেসমেন্টটা দেওয়া উচিত, যাতে পরিবেশের বা সারাউন্ডিংয়ের কোনো ক্ষয়ক্ষতি না হয়, বিশেষ করে ইকোসিস্টেমের। এখন রিভারের কারণে কিন্তু রিভার ব্যাঙ্ক ইরোশন হবে, গাছপালা বাড়িঘর ভেঙে যাবে, সেইগুলোকে আমাদের আরেকটু নজর দেওয়া দরকার। সায়েন্টিফিক ওয়েতে যে আমরা প্রতিস্থাপন করার কাজটি করব, সেই জায়গায় আমাদের নীতি নির্ধারকদের যে পদক্ষেপগুলো নেওয়া উচিত কিংবা যাদের পরামর্শ নেওয়া উচিত, সেই ব্যাপারে কতখানি পদক্ষেপ এগোচ্ছে বলে আপনি দেখছেন? আমি খুব একটা দেখছি না, তবে রিসেন্ট টাইমে যে লুট হওয়া যে পাথরগুলো উদ্ধারে তৎপরতা দেখছি, তবে এটা তো একদিনে হয়নি, নিশ্চয়ই 2 মাস 3 মাস বা 5 মাস 6 মাস আগ থেকে হচ্ছে। এটা আসলে আগে থেকে আমাদের নজরদারি বা বাড়ানো উচিত ছিল। এইটা শুধু আসলে নেচার, কিন্তু নেচারের যদি কোনো কিছু করি আমরা, নেচার কিন্তু আবার পাল্টা রিয়াকশন দিবে আমাদেরকে আর কি। সো আমাদের মনে হয় আমাদের কনসার্ন অথরিটি, বিশেষ করে পরিবেশ মন্ত্রণালয় অথবা জ্বালানি মন্ত্রণালয়, যারা এই পাথর নিয়ে ডিল করে, তাদের আরও একটু কনসার্ন হওয়া উচিত ব্যাপারটা নিয়ে। কনসার্ন হওয়া উচিত, এবং সেই জায়গায় যথাযথ পদক্ষেপের ঘাটতি আপনি দেখছেন, আপনি যেমনটি বললেন। আমি কিছুটা হলেও ঘাটতি দেখছি এখানে। পরবর্তী পদক্ষেপ কি হলে এই ঘাটতিটি মোকাবিলা করে আবার যথাযথ জায়গায় আমরা ফেরত যেতে পারি? এখন আপনার পরামর্শটা কি? ফার্স্ট আমাদের একটা সায়েন্টিফিক স্টাডি করা দরকার রিজিয়নের, তারপরে এই সায়েন্টিফিক আউটকামের পরে যে রেজাল্ট আসবে তার আঙ্গিকে আমাদের আসলে মিটিগেশন মেজারগুলো নেওয়া উচিত। অর্থাৎ প্রপার যে গাইডলাইনগুলো ফলো করা উচিত আমাদের, সেই গাইডলাইনগুলো ফলো করা উচিত, এবং সেই সঙ্গে বিশেষজ্ঞদের মতামত নিয়ে এবং তাদের পরামর্শ অনুযায়ী যেভাবে সায়েন্টিফিক ওয়েতে কাজ করলে আমরা পূর্ববর্তী অবস্থায় ফেরত যেতে পারতাম, সেই জায়গায় আমাদের যাওয়া উচিত, এমনটি আপনার পরামর্শ? আমার পরামর্শ। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রম উদ্বোধন করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজল কবির খান। এই মুহূর্তে সেখানে চট্টগ্রামের পতেঙ্গায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকা অঞ্চলে যে জ্বালানি তেলের সরবরাহ, তা বহুদিনের প্রতীক্ষিত ছিল, এবং কিছুক্ষণ আগে জ্বালানি উপদেষ্টা কিন্তু এই আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন, এবং এই মুহূর্তে উনি যে কার্যক্রম, বিশেষ করে পাইপলাইনে জ্বালানি সরবরাহ, সেই সরবরাহের কার্যক্রম কিন্তু ঘুরে দেখছেন। এবং আপনারা জানেন যে পরীক্ষামূলকভাবে বেশ কয়েক দফা জ্বালানি তেলের এই সরবরাহ কিন্তু করা হয়েছে, এবং তার ফলে আজকে যে আনুষ্ঠানিক উদ্বোধন, সেই উদ্বোধন কিন্তু চট্টগ্রামের এই পতেঙ্গায় করা হয়েছে। এবং এর মধ্য দিয়ে যারা সংশ্লিষ্টরা আশা করছেন যে তেল চুরি এবং অপচয় সহ কোটি কোটি টাকা সাশ্রয় হবে, এবং আপনাদেরকে কিছু তথ্য জানাতে চাই। সেটা হচ্ছে প্রায় ৩,৭০০ কোটি টাকা ব্যয়ের এই যে জ্বালানি তেল সরবরাহর পেট্রোলিয়াম পাইপলাইন, এটা নির্মাণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশলীরা, এবং এর মধ্য দিয়ে চট্টগ্রামের পতেঙ্গা থেকে নারায়ণগঞ্জে
হয়ে তারপরে ঢাকা ফতুল্লা পর্যন্ত প্রায় 250 কিলোমিটার পাইপলাইনে ইতিমধ্যেই কিন্তু যে বিশেষ করে যে পরীক্ষামূলকভাবে তেল সরবরাহ, সেখানে দেখা গেছে যে লক্ষ লক্ষ টন জ্বালানি তেল সরবরাহ করা হয়েছে এবং তা সফলভাবে হওয়ার পরই কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে এই যে পাইপলাইনে জ্বালানি তেলের সরবরাহ সেটা শুরু করা হয়েছে। এবং আপনারা জানেন যে এই পরীক্ষামূলকভাবে যখন তেল সরবরাহ শুরু হয় তখন কিন্তু বেশ কিছু সমস্যা চিহ্নিত করা হয়, সেই সমস্যাগুলো সমাধান করার পরে কিন্তু আজকে পুরোপুরিভাবে আনুষ্ঠানিক যে উদ্বোধন সেটা করা হয়েছে। এবং দেশে যে চাহিদা প্রায় 70 লাখ টন জ্বালানি তেলের অন্তত 30 লাখ টন কিন্তু ব্যবহৃত হয় ঢাকা এবং কুমিল্লা, এবং এই যে পাইপলাইনের মাধ্যমে যে জ্বালানি তেলটা এই অঞ্চলগুলোতে যাবে সেখানে কিন্তু প্রায় 20টার উপর নদী এবং খালের নিচ দিয়ে কিন্তু এই পাইপলাইন গিয়েছে এবং প্রায় 9টা পাম্পিং স্টেশন স্থাপন করা হয়েছে। এবং আশা করা হচ্ছে যে এই পাইপলাইনের মাধ্যমে যখন জ্বালানি তেল সরবরাহ হবে এর মধ্যে অপচয় এবং কোটি কোটি টাকা কিন্তু সাশ্রয় হবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম থেকে সর্বশেষ। চট্টগ্রাম থেকে ফেরদৌস লিপি জানাচ্ছিলেন সবশেষ খবর। এবার বন্দর বাণিজ্যের খবর। হিলি স্থলবন্দর দিয়ে বাড়ছে ভারতে পণ্য রফতানির পরিমাণ। রাইস ব্রান তেলের পাশাপাশি রফতানি হচ্ছে বিভিন্ন ধরনের খাদ্য ও বেকারি পণ্য। চলতি অর্থবছরের প্রথম এক মাসে ভারতে 7,85 লাখ টাকার পণ্য রফতানি হয়েছে ভারতে। হিলি স্থলবন্দর মূলত আমদানি নির্ভর হলেও দিন দিন এ বন্দর দিয়ে বাড়ছে ভারতে পণ্য রফতানির পরিমাণ। বর্তমানে রাইস ব্র্যান্ড তেলের পাশাপাশি রফতানি হচ্ছে টোস্ট বিস্কুট, ম্যাঙ্গো জুস, ঝুট কাপড় সহ বিভিন্ন বেকারি পণ্য। ব্যবসায়ীরা বলছেন ভারতীয় অংশে উদ্ভিদ সঙ্গনিরোধ অফিস না থাকায় রফতানি হচ্ছে না কোনো কৃষি পণ্য। তবে সম্প্রতি দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এসব কার্যালয় চালু করার অনুরোধ জানানো হয়েছে। সীমান্তের ওপারে ভারতে কোয়ারেন্টাইন অফিস স্থাপন সহ কিছু অবকাঠামো উন্নয়ন করা গেলে হিলি বন্দর দিয়ে ভারতে পণ্য রফতানির পরিমাণ আরও বাড়বে বলে আশা ব্যবসায়ীদের। আমাদের বাংলাদেশের ভারতের সহকারী হাই কমিশনার মহোদয় আসছিলেন এবং উনি আশ্বস্ত করেছেন যে অচিরেই ইন্ডিয়াতে আপনার কোয়ারেন্টাইন এবং ফাইটো সেন্টারি অফিস স্থাপন হলে পারে হিলি স্থল বন্দর দিয়ে আরও বেশি পরিমাণে রপ্তানি হবে বলে আমরা আশঙ্কা করি। কাস্টমসের তথ্য, গেল জুলাই মাসে হিলি স্থল বন্দর দিয়ে 76 ট্রাকে 52,289 মেট্রিক টন পণ্য ভারতে রফতানি হয়েছে। এ থেকে আয় হয়েছে 7,85 লাখ টাকা। সময় সংবাদ। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে রাজধানীর আগারগাঁওয়ে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে তৃতীয় ও শেষ দিনের হজ ও ওমরা মেলা চলছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এম এস আরেফিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। 2026 সালে যারা হজে যাবেন কিংবা ওমরা পালন করবেন সেই সকল যাত্রীদের জন্য কিংবা ভ্রমণ ইচ্ছুক ব্যক্তিদের জন্য কিন্তু এবার হজ মেলার আয়োজন করা হয়েছে। হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে কিন্তু চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে 3 দিন ব্যাপী এই মেলার আয়োজন চলছে এবং এই মেলায় প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু এই মেলাটি চলে এবং আজকে এই মেলার শেষ দিন এবং তৃতীয়তম দিনে এসে কিন্তু সকাল থেকেই হজ এবং ওমরাগামী যে সকল ব্যক্তিরা রয়েছেন, আগ্রহী ব্যক্তিরা রয়েছেন, তারা কিন্তু সকাল থেকেই এসে এই মেলা প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন। এবং জানিয়ে রাখতে চাই যে এবারে এই মেলায় কিন্তু 150-রও বেশি হজ এজেন্সি এক ছাদের নিচে এবার তারা এই মেলাতে অংশগ্রহণ করেছেন এবং তারা যে সেবাটি দিচ্ছেন, আসলে হজে যারা যেতে চান তারা প্যাকেজ নিতে চাইলে তারা এই সকল এজেন্সির মাধ্যমে কিন্তু তারা হজে যেতে পারবেন এবং এই সকল এজেন্সি কিন্তু বিভিন্ন ধরনের অফার তারা দিচ্ছেন। বিশেষ করে তারা ফ্লাইটের ভাড়া এবং হোটেল ভাড়া থেকে শুরু করে সব ধরনের ভাড়াতে কিন্তু তারা প্যাকেজ আকারে বিশেষ ছাড় দিয়ে যাচ্ছেন, যে ছাড়গুলো আসলে এখানকার দর্শনার্থীরা এবং হজ এবং ওমরা পালনকারীরা যারা রয়েছেন তারা কিন্তু এই সকল স্টল ঘুরে ঘুরে দেখছেন এবং তারা তাদের এই সকল অফার কিন্তু তারা বুঝে নিয়ে তারা কিন্তু অগ্রিম বুকিংও দিচ্ছেন বলে
বলেই কিন্তু আমরা দেখছি। এবং তারা বলছেন যে প্রতিবারই আসলে তারা বিভিন্ন ধরনের অনিবন্ধিত যে সকল এজেন্সি রয়েছে সে সকল এজেন্সির মাধ্যমে কিংবা মধ্যস্বত্বভোগীদের কারণে কিন্তু তারা বরাবরই হজের উদ্দেশ্যে যে সকল ধর্মপ্রাণ মুসল্লি রয়েছেন তারা যে নিবন্ধন করেন তারা কিন্তু বরাবরই প্রতারণার শিকার হন এবং তারা বিপুল অর্থের কিন্তু ক্ষতির মুখে পড়েন। এবং এ কারণেই কিন্তু তারা এই বিষয়টাকে, এবারের এই মেলাটাকে কিন্তু তারা খুবই শুভকামনা জানিয়েছেন, কারণ এখানে এই প্রথমবারের মতো কিন্তু সরকারি নিবন্ধিত যে সকল এজেন্সি রয়েছে সে সকল এজেন্সিদেরকে নিয়েই কিন্তু এবারের এই মেলা, এবং এই মেলার মাধ্যমে যে সকল হজ এবং ওমরাকারীরা রয়েছেন তারা কিন্তু এই মেলার মাধ্যমে এসে নিবন্ধিত এজেন্সিগুলোর কাছেই তদারকি করতে পারছেন এবং সেখান থেকে তাদের সকল ধরনের যে সকল অফার রয়েছে সেগুলো কিন্তু তারা বুঝে নিচ্ছে। এবং এই এজেন্সিগুলো কিন্তু মক্কা এবং মদিনা থেকে যে হোটেলের দূরত্ব সেই দূরত্ব সহ খাবার থাকা সহ এবং বিমানের যে ফ্লাইট রয়েছে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু তারা দর্শনার্থীদের সামনে তুলে দিচ্ছেন। তো হজ মেলা নিয়ে এই ছিল আমার কাছে এই মুহূর্তে সবশেষ। আগারগাঁও চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে হজ ও ওমরা মেলার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী MS আরেফিন। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। ঢাকার পুঁজিবাজারে দীর্ঘদিন ঊর্ধ্বমুখী থাকার পর গেল সপ্তাহে প্রায় ৩,৪০০ কোটি টাকা কমেছে বাজার মূলধন। ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখতে পারেনি ৩ সূচকও। গেল সপ্তাহে প্রায় ৫৮ পয়েন্ট হারিয়েছে প্রধান সূচক, বেড়েছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যাও। আশার আলো দেখালেও ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না ঢাকার পুঁজিবাজার। চলতি মাসের প্রথম কার্যদিবসেই ১ বছরের মধ্যে প্রথম দৈনিক লেনদেন ১১০০ কোটি টাকা পার করলেও ক্রমান্বয়েই কমেছে লেনদেন। গেল সপ্তাহে দৈনিক লেনদেনের হিসেব বলছে সর্বোচ্চ ৭৬০ কোটি ৬৪ লাখ টাকা লেনদেন হয় সপ্তাহের প্রথম কার্যদিবসে। পরের ২ কার্যদিবসে লেনদেন হয় ৬০০ কোটির কিছুটা বেশি, যদিও শেষ ২ কার্যদিবসে লেনদেন ফেরে ৭০০ কোটির ঘরে। তবে দীর্ঘদিন পর নিম্নমুখী হয় বাজার মূলধন। সপ্তাহ ব্যবধানে বাজার মূলধন কমেছে ৩,৩৯৬ কোটি ১৮ লাখ টাকা। গেল সপ্তাহে পয়েন্ট হারিয়েছে ৩ সূচকই। প্রায় ৫৮ পয়েন্ট হারিয়ে প্রধান সূচকের পয়েন্ট দাঁড়িয়েছে ৫,৩৫০.25 পয়েন্টে। কমেছে অধিকাংশ খাতের লেনদেন। ২.৫% কমে সবচেয়ে বেশি লেনদেন করেছে ওষুধ ও কেমিক্যাল খাত। পরের অবস্থানে রয়েছে ব্যাংক খাত। এ খাতের লেনদেন কমেছে সবচেয়ে বেশি ৫৫.৩%। সবচেয়ে বেশি ১৩৬% বেড়েছে পাট খাতের লেনদেন। দাম বৃদ্ধির তালিকায় শীর্ষ ৫ কোম্পানির মধ্যে ২টি সবচেয়ে ভালো মানের এ ক্যাটাগরির আর ২টি বি ক্যাটাগরির এবং একটি রয়েছে জেড ক্যাটাগরির। আর দাম কমতির তালিকায় শীর্ষ ৫ কোম্পানির মধ্যে এ ক্যাটাগরির 3টি ও জেড ক্যাটাগরির 2টি কোম্পানি রয়েছে। অন্যদিকে বেড়েছে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যাও। শেয়ার বাজারে হিসেব রক্ষাকারী সরকারি প্রতিষ্ঠান CDBL এর তথ্য, সপ্তাহ ব্যবধানে শেয়ার শূন্য বিও অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে ৯৪০টি। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় ভোগান্তি নিয়েই চলছে রাঙামাটির BFDC ফিশারি ঘাটের কার্যক্রম। ব্যবহারকারীদের অভিযোগ, ঘাটে নেই মাছ সংরক্ষণ ও বরফ জাতের পর্যাপ্ত স্থান। এতে দীর্ঘ সময় নৌকায় থাকায় নষ্ট হয় মাছ, ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা। সমস্যা সমাধানে প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে BFDC কর্তৃপক্ষ। রাঙামাটির সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র BFDC ফিশারি ঘাট। কাপ্তাই হ্রদ থেকে আহরিত বেশিরভাগ মাছ এখানে এসে জমা হয়। এরপর বরফজাত করে পাঠানো হয় দেশের বিভিন্ন জেলায়। কিন্তু ব্যবহারকারীদের অভিযোগ, ১৯৬৫ সালে যাত্রা শুরুর পর থেকে এখনও উল্লেখযোগ্য অবকাঠামোগত উন্নয়ন হয়নি এই ফিশারি ঘাটের। মাছ ভর্তি ড্রাম রাখার পর্যাপ্ত স্থান নেই, আর বরফজাতের জন্যও নেই যথাযথ ব্যবস্থা। একজনের উপরে একজন পরে, এটা নিয়ে আমরা খুব হিমশিমের ভিতরে আছি। এক পার্টি মাছ তুললে আর এক পার্টি ব্যাক করতে পারতেছে না। সমস্যা সমাধানে একটি প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়েছে BFDC। হেড অফিসের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রজেক্ট আকারে পাঠানো হয়েছে। এটা প্রক্রিয়াধীন রয়েছে। ইনশাআল্লাহ হয়তো আমরা অতি শীঘ্রই এটার একটা ফিডব্যাক পাব। বর্তমানে ঘাটে শতাধিক ব্যবসায়ী রয়েছেন। তাদের অধীনে শ্রমিক সংখ্যা প্রায় ১,০০০। সময় সংবাদ, রাঙামাটি। দেখছেন এই সময়ের বাণিজ্য। বিশ্বব্যাংকের হিসেবে প্লাস্টিক ও পলিথিন ব্যবহারের দিক থেকে বাংলাদেশের অবস্থান শীর্ষ 10-এ। 2005 থেকে 2022 সালের মধ্যে এর ব্যবহার বেড়েছে 3 গুণের বেশি। এমনকি রাজধানীর প্রায় 80% ড্রেনই
পলিথিনে আবদ্ধ। এ অবস্থায় বলাই যায় শহরের জলাবদ্ধতার অন্যতম কারণ এই পলিথিন ব্যাগ। সবাই সবকিছুই জানে, বোঝে, তবুও কোনোভাবেই বন্ধ হচ্ছে না পলিথিনের ব্যবহার। বিকল্প উদ্যোগ দৃশ্যমান না থাকলেও খোদ পরিবেশ উপদেষ্টা নাগরিকদের বদ অভ্যাস দূর করার পরামর্শ দিয়েছেন। আশরাফুল ইসলামকে সঙ্গে নিয়ে আলামিন তুষারের রিপোর্ট। দোকানের তাক হয়ে ক্রেতার হাত ধরে তার বাড়ি, প্রয়োজন প্রায় শেষ। এবার এক গুচ্ছ ময়লা নিজের ভেতরে নিয়ে তার জায়গা ভাগাড়ে। কারো কারো ভাগ্যে সেটাও জোটে না, জায়গা হয় শহরের নালায়, নর্দমায় বা শহরের পথে প্রান্তরে। পরবর্তীতে একটু বৃষ্টিতেই পানি প্রবাহের সকল পথ আটকে রাখা এসব পলিথিনে তলিয়ে যায় শহর। এর দায় আসলে কার? আমি তো একটা পলিথিন না দেই, আমার কাছে কেউ মাল কিনবো না। কম দামে কিছু পাওয়া যায় অল্টারনেট, এটা খুঁজে বের করতে হবে। অবশ্য এর জন্য পলিথিনের সহজলভ্যতাকে দুষছেন অনেকে। পলিথিন দরকার কি বাংলাদেশে? পরিবেশ যোগ্য যেগুলো আছে ওটা দিক, আমরা বাধ্য হই। নিজের বৈশিষ্ট্যের জেরে বাজার দখলে নিচ্ছে প্লাস্টিক পণ্য। এ ধরনের বহু পণ্যকে রিসাইকেল করা গেলেও পলিথিনের ব্যাপারে সেটা বেশ ব্যয় সাপেক্ষ। যেখানে প্লাস্টিক বা পলিথিনের ব্যবহার দিনকে দিন কমানোর কথা বলা হচ্ছে, সেই জায়গায় এসে এভাবে মিনি প্যাকের পরে মিনি প্যাক দিয়ে প্লাস্টিকের এই বাড়ানো ব্যবহার কতটা যুক্তিযুক্ত? যদিও এ ধরনের পণ্যের বর্জ্য ব্যবস্থাপনায় এরই মাঝে ইপিআর নির্দেশিকা প্রণয়নকে সাধুবাদ জানিয়েছে দেশের প্লাস্টিক পণ্যের ব্যবসায়ীদের সংগঠন। ইটস এ নিউ কনসেপ্ট, এটা হয়তো সময় লাগবে, বাট ইট ইজ ভেরি গুড ইনিশিয়েটিভ। দায়িত্বশীলদের সদিচ্ছা থাকলেই কেবল পলিথিনের বিকল্প বাজার তৈরি করা সম্ভব বলে মনে করেন এই পরিবেশবিদ। এর দায় পরিবেশ মন্ত্রণালয়কে অনেকাংশে বহন করতে হবে। কেউ যদি বলে, কেউ শুনে না, আপনি প্রয়োগ করেন। এ ধরনের ব্যাগের উৎপাদন বন্ধে সরকার তৎপর উল্লেখ করে পরিবেশ ও বন উপদেষ্টা বলছেন বিকল্প সমাজেই আছে। আমাকে সরকার কেন বিকল্প দিল না এটা চিন্তা করলে তো হবে না। আপনাকে অভ্যাস করতে হবে বাসা থেকে ব্যাগ নিয়ে যাওয়ার। যেখানে আপনার বুড়িগঙ্গা নদীর নিচে 5 থেকে 7 ফিট আপনার হচ্ছে পলিথিন, সেখানে এইটা শুনলে তো আমার হবে না। আমাকে আমার যে কাজটা সেটা করতেই হবে। 2002 সাল থেকে উৎপাদন নিষিদ্ধ হলেও তথ্য বলছে প্রতিদিন দেশের প্রায় 3000 কারখানায় 1,40,00,000 পলিথিন তৈরি হচ্ছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময়ের বাণিজ্য। বিশ্ববাজারে বেড়েছে সয়াবিন বীজ, পাম তেল ও সূর্যমুখী তেলের দাম, তবে কমেছে ক্যানোলার দাম। পূর্বাভাস বলছে ক্যানোলার দাম নিম্নমুখী থাকলেও বছর জুড়েই ঊর্ধ্বমুখী থাকবে সানফ্লাওয়ার ও পাম তেলের দাম। ট্রেড ইকোনমিক্সের তথ্য শনিবার সকালে প্রতি বুশেল সয়াবিনের বীজ বিক্রি হয়েছে $1,022.75। মাস ব্যবধানে দাম বেড়েছে প্রায় 1%। ঊর্ধ্বমুখী পাম তেলের দামও মাস ব্যবধানে প্রায় 7% বেড়ে বর্তমানে প্রতি টন বিক্রি হচ্ছে $1,072.16। এদিকে সপ্তাহ ব্যবধানে 2.36% আর মাস ব্যবধানে 5.87% বেড়ে প্রতি টন সূর্যমুখীর তেল বিক্রি হচ্ছে $82। তবে দাম কমেছে ক্যানোলার। মাস ব্যবধানে 2.31% দাম কমে প্রতি টন এই তেল বিক্রি হচ্ছে $477.59। অন্তরা সেন, সময় সংবাদ। কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য আবারও বড় সুখবর দিয়েছে সে দেশের সরকার। এখন থেকে বৈধ ইকামাধারী প্রবাসীরা শুধু স্ত্রী, সন্তান বা বাবা মা নয়, পরিবারের অন্য সদস্যকেও কুয়েতে ভ্রমণ ভিসায় নিয়ে যেতে পারবেন। প্রয়োজন নেই নির্দিষ্ট কোনো বেতন কাঠামো কিংবা ডিগ্রি সনদের। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে ভ্রমণ বিষয় আগে সীমাবদ্ধ ছিল স্ত্রী, সন্তান এবং বাবা মায়ের জন্য। সঙ্গে প্রয়োজন হতো নির্দিষ্ট বেতন কাঠামো এবং ডিগ্রি সনদের। সেটাও অনেক দেশের জন্য বন্ধ ছিল। কিন্তু নতুন নিয়মে এসব শর্ত সম্পূর্ণভাবে বাতিল ঘোষণা করেছে কুয়েত সরকার। আরেকটি বড় পরিবর্তন এসেছে ভিসার মেয়াদেও। আগে যেখানে ভিসার মেয়াদ ছিল মাত্র 1 মাস, এখন তা পাওয়া যাবে বিভিন্ন মেয়াদে। 1 মাস, 2 মাস, 3 মাস, এমনকি 1 বছর পর্যন্ত। শুধু সিঙ্গেল এন্ট্রি নয়, এবার থেকে মিলবে মাল্টিপল এন্ট্রি ভিসার আবেদন করার সুযোগও। এতে প্রবাসীদের পরিবাররা একই ভিসায় একাধিকবার কুয়েত প্রবেশ করতে পারবেন। কুয়েত সরকারের যুগান্তকারী এই সিদ্ধান্তে খুশি প্রবাসী বাংলাদেশিরা। ফ্যামিলি ভিসা করতে গেলে 800 দিনের স্যালারি, ডিগ্রি সার্টিফিকেট, আমাদের মধ্যে কজনের 800 স্যালারি এবং ডিগ্রি সার্টিফিকেট ছিল নাই অনেকেরই।
তো আলহামদুলিল্লাহ কুয়েত সরকারের নতুন কানুন নতুন সিস্টেম করাতে আমাদের প্রবাসীদের জন্য সুখবর। আমরা এখন অ্যাভেলেবেল ভিসা আনতে পারবো। ভালো একটি সুযোগ দিয়েছে কুয়েত সরকারের জন্য, কুয়েত সরকারকে ধন্যবাদ। যে আগে স্যালারির একটি ফর্মালিটি ছিল এবং অন্য আরও কিছু ফর্মালিটি ছিল, এই জন্য কারণে অনেকজনের ফ্যামিলি নিয়ে আসতে পারতো না। আর যদিও নিয়ে আসতো শুধু ছেলে মেয়ে মা বাপ এছাড়া আর কাউকে নিয়ে আসতে হতো, কিন্তু বর্তমানে যে একটি সুযোগ দিয়েছে এটা আসলে আমাদের প্রবাসীর জন্য অত্যন্ত দারুণ একটি সুযোগ। আবেদনকারীকে কুয়েতের তথ্যসহ কুয়েত ভিসা নামে প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র অনলাইনে জমা দিতে হবে। এক্ষেত্রে জন্ম সনদ এবং কিছু ক্ষেত্রে সম্পর্ক প্রমাণের জন্য বিবাহ সনদ প্রয়োজন হবে। তবে সব কাগজপত্র অবশ্যই আরবিতে অনুবাদ করা থাকতে হবে। নতুন এই নীতিমালায় বিস্তারিত তথ্য এবং আবেদন প্রক্রিয়া কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পাথর লুটের ঘটনায় গ্রেফতার আরও 5। ক্লিংকার তৈরিতে উপযোগী হয় অসাধু চক্রের কবলে সাদা পাথর, বলছেন ভূতত্ত্ববিদরা। পর্যটন মূল্য কাজে লাগানোর পরামর্শ। পতেঙ্গা থেকে ঢাকায় পাইপ লাইনে জ্বালানি তেল সরবরাহ শুরু, উদ্বোধন করলেন উপদেষ্টা ফাউজুল কবির। বন্ধ হবে তেল চুরি, কোটি কোটি টাকা সাশ্রয়ের আশা। এবং হিলি স্থলবন্দর দিয়ে বাড়ছে ভারতে পণ্য রফতানি, এক মাসে আয় প্রায় 8 কোটি টাকা। রফতানি আরও বাড়াতে অবকাঠামো উন্নয়নে তাগিদ ব্যবসায়ীদের। এই ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।